ওকে, আমরা শুরু করি। ফার্স্ট আমরা দেখব অ্যান্ড্রয়েডের ফোল্ডার স্ট্রাকচারটা। আমরা জাস্ট প্রোগ্রামিং করছি, অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি, রান করছি, আউটপুট দেখছি। অ্যাক্টিভিটি ক্রিয়েট করলে কি করতে হয় তার স্ট্রাকচার দেখছি। আমরা একটু ফোল্ডার স্ট্রাকচার দেখি, কোন ফোল্ডারটা কি কাজে ইউজ করা হয়, কেন ইউজ করব। অলরেডি আমরা কিছুটা জানি, তারপর আমরা একবার আবার ফুল ওভারভিউ করি। ফার্স্ট অফ আমরা মূলত কাজ করব সব সময় অ্যাপের ভিতরে, এপিপি এর ভিতরে। এর ভিতরে আছে বিল্ড আছে, লিভ লিভস আছে, এসআরসি আছে। ওকে, আমরা ইউজ করব কোনটা? এসআরসি। ওকে, বিল্ড কেন ইউজ করব না, লাইব্রেরি ইউজ করব না কেন? নাম্বার 1, আমরা বিল্ড ইউজ করব। বিল্ডটা হলো আমার ইউজ করব কখন? দেখেন এই বিল্ডের ভিতরে আপনি অ্যাপ্লিকেশনের আউটপুট পাবেন। আমরা যে অ্যাপ্লিকেশনটাকে ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, করার পর সেই অ্যাপ্লিকেশনটা তো আমার যদি কারোকে দিতে হয় তাহলে আমি তো সোর্স কোড সহ দিতে পারি না। পারি না, আমাকে একটা নির্দিষ্ট ফাইল দিতে হবে যেটা সে কি করবে, অ্যাপ্লিকেশন রান করবে, যেটাকে আমরা বলি অ্যান্ড্রয়েড এপিকে। ওকে, দেখেন এই বিল্ডের ভিতরে থাকে এপিকে। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করেন, রান করেন, সাথে সাথে একটা এপিকে এই ফোল্ডারের ভিতরে তৈরি হয়। আপনি যখন একটা অ্যাপ্লিকেশন রান করবেন দেখবেন এখানে রানের মধ্যে এটা লেখা আসে যে এই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, এই এপিকেটা ইনস্টল দিচ্ছে। এটা আমরা মনে করি কি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় তখন মনে হয় অটোমেটিক ইনস্টল, অ্যাকচুয়ালি তা করে না। এরা এই বিল্ডের থেকে এপিকেটাকে নিয়ে আপনার ফোনে ইনস্টল যেভাবে ম্যানুয়ালি ইনস্টল দেন ওটাকে কমান্ড প্রম্পটের মাধ্যমে ইনস্টল দিয়ে দেয় ওরা। আপনি যখন রান করেন এই অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে তখন এপিকেটা ওরা প্রথমে তৈরি করে এখানে ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে তারা এপিকেটা কমান্ড প্রম্পটের মাধ্যমে সিএমডি যে কমান্ডের মাধ্যমে ইনস্ট্রাকশন যেটা লিখতে হয় এপিকে ইনস্টল দিতে গেলে সেই লেখাটা দিয়ে আপনার ফোনে ইনস্টল দিয়ে দেয়। এমন না যে এখান থেকে রান করলে আমাদের রান হয়ে যায়, এটাকে এপিকেটা ইনস্টল দেয়। আপনি চাইলে এটা ম্যানুয়ালি ইনস্টল দিতে পারতেন, কিন্তু ওরা অটোমেটিক ইনস্টল দিয়ে দেয়, অ্যাকচুয়ালি সেটা রান হয়। পরে বলতেছি, করে আপনি দেখুন। তো দেখেন আমরা এপিকেটা কই পাবো? ফার্স্ট অফ অল বিল্ডের ভিতরে দেখেন আউটপুট ফোল্ডারটা না, আউটপুট ফোল্ডারের মধ্যে দেখেন এপিকেটা ফোল্ডার আছে। আপনি বিল না করা পর্যন্ত চলে আসবে না, থাকবে না। এপিকে ডিবাগ আনলাইন এপিকে আপনি যেটা সেটা ইউজ করতে পারেন। কপি করে এখানে ইউজ করে এটা ইউজ করা বেটার। এটাকে কপি করে একজনকে দিলে আপনি সেই ফোনে আপনার অ্যাপ্লিকেশন চলবে। ওকে স্যার, দুইটা ফাইল কি কারণ? এটা আমি বলছি পরে, এত আমি কথা বলি না, আমরা পরে সবই দেখবো। অনেক সিস্টেম আছে, এগুলো এখন শিখে আমরা পরে শিখবো সবই। ফার্স্ট হলো স্ট্রাকচার, ডিবাগ, অ্যালাইন আর আনলাইন এপিকে। আনলাইন এপিকে বলতে মূলত অনেক এপিকে থাকে যেটাকে আপনাকে বলা হয় সোর্স কোড পাওয়া। আমরা বলি না অ্যাপ্লিকেশনের একটা কমন ডায়লগ অনেকেই শুনি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভেঙে সোর্স কোড পাওয়া যায়। যারা মোটামুটি এই লাইনে পরিচিত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ভেঙে সোর্স কোড পাওয়া যায়। অ্যাকচুয়ালি সোর্স কোড না, কিছু রিসোর্স পাওয়া যায়। সেই রিসোর্সটা যদি আপনি চান যে না মোটেও পাবে না ইউজার, সেক্ষেত্রে বন্ধ করার কিছু অ্যালাইনমেন্ট আছে, বন্ধ করা, সেই জন্য একটা হলো অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। এই সিস্টেমগুলো আমরা পরে শিখবো, এখন না। এটা তো যে কোনো মানে আপনার প্রোগ্রাম বা সফটওয়্যার একই জিনিস, ঠিক মানে সফটওয়্যারের আপনি কি সফটওয়্যার ছিল। আচ্ছা এটা বাদ দেন, আমরা এগুলো আমরা অ্যালাইনমেন্ট বুঝবো। আমরা পরবর্তীতে দেখে আসি লিভ হলো কোনো কিছু লাইব্রেরি প্রজেক্ট যদি আমি যোগ করতে চাই তাহলে অনেক সময় অনেক লাইব্রেরি বা জার অনেক এক্সটার্নাল প্রজেক্ট আমার প্রজেক্টের সাথে যোগ করতে হয় কাজের সুবিধার্থে। এগুলো লাইব্রেরি বলে, জার ফাইল বা বিভিন্ন রকম ফাইল রিসোর্স অনেক কিছু যোগ করা লাগে আমার কাজের সুবিধার্থে, সেক্ষেত্রে আমরা লাইব্রেরিতে যোগ করি, এই ফোল্ডারের ভিতরে রাখতে হয়। ওকে, তারপরে ফিরে আসি আমি এসআরসি এর ভিতরে।
এসআরসির ভিতরে অ্যান্ড্রয়েড টেস্ট, এটা আমাদের কোনো দরকার নাই, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, এটা দরকার নেই আমার। ওকে, এই টেস্টও কোনো দরকার নাই। অটো তৈরি হয়, এগুলো নিয়ে আপনারা কাজ করতে করতে শিখে যাবেন, এটা বলেও শেখানোর মতন অপশনের মধ্যে নাই এটা, এগুলো শিখাবো না আমরা। আমরা তো যখন আমরা মেইলের ভিতরে জাভা এবং RAES, ওকে, মেইলের ভিতরে জাভার মিলতে মনে হয়তো কি থাকবে, আমার জাভা রিলেটেড যতগুলো সোর্স কোড লেখা থাকবে সবকিছু থাকবে জাভার ভিতরে। RAES এর মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, কোন ফোল্ডারটা কি হয় মূলত RAES এই ফোল্ডারটা আমাদের আসলে কি কোনটা কিভাবে ইউজ করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, প্রথমে লেআউট, আমরা অলরেডি এতদিনে যাচ্ছি, লেআউটের মধ্যে কি থাকবে, যত রকম XML দরকার হবে সেগুলো কি থাকবে এই লেআউটের ভিতরে থাকবে। হচ্ছে ড্রয়েবলের ভিতরে যত রকম মোবাইল পিকচার দরকার হতে পারে, ইমেজ, আমার অ্যাপ্লিকেশনে যত রকম ইমেজ ইউজ করার দরকার হতে পারে সবকিছু কি থাকবে ড্রয়েবলের ভিতরে থাকবে। আচ্ছা, মিটম্যাপ, এই যে অনেকগুলো ফোল্ডার আছে, একই রকম অনেকগুলো ফোল্ডার, এক্সটেনশনটা একটু ভিন্ন। ওকে, দেখেন এর ভিতরে একই ফোল্ডার এবং এগুলোকে এক্সপ্লেন করে দেখেন সবগুলোর ভিতরে একই নাম ইমেজ আছে, PNG নাম সবগুলো একই। ওকে, আপনি একটা ওপেন করে দেখেন ডিজাইনের একই, একটা ওপেন করলাম ডিজাইন একই, এটা ওপেন করলাম একই ডিজাইন, এটা ওপেন করলাম একই ডিজাইন, এটা ওপেন করলাম একই ডিজাইন, এটা ওপেন করলাম, সবগুলো কি একই ডিজাইন। ওকে, তাহলে কেন আমার একই ডিজাইনের এতগুলো ইমেজ দেওয়ার দরকার কি? একটা হাই, একটা লো, একটা মিডিয়াম, আমরা একই ডিজাইনের এতগুলো ইমেজ দেওয়ার দরকার কি? প্রত্যেকটা ইমেজের সাইজ দেখেন ডিফারেন্ট, আমরা প্রত্যেকটা ইমেজের সাইজ কি ডিফারেন্ট, এইটার একরকম সাইজ, এইটার একরকম সাইজ, এইটার একটা সাইজ, এইটার একটা সাইজ, এইটার একটা সাইজ। এটার মূল কারণ হলো আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব যেটা অ্যান্ড্রয়েড গ্যালাক্সি S6 এও চলবে, আবার গ্যালাক্সি S2 তেও চলবে। আর একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম যেটা গ্যালাক্সি S6 এও চলতেছে, তাহলে তার কি দরকার, ইমেজটা বড় দরকার না, তার কি রেজোলিউশন বেশি, স্ক্রিন সাইজ বেশি। আচ্ছা, গ্যালাক্সি কোর বা গ্যালাক্সি মিনি আছে যেগুলো, সেগুলো কি ছোট ছোট না, তার কি দরকার, তার স্ক্রিনের রেজোলিউশন কম, তাহলে তার কি ছোট ইমেজ দরকার। ওকে, এই জন্য অ্যান্ড্রয়েড কোন কোন অ্যাপ্লিকেশন কোন ফোনটা কোন ক্যাটাগরির মধ্যে, এর মধ্যে নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। এছাড়া এখন অনেক ফোল্ডার তৈরি করা যায় এরকম ক্যাটাগরি, এরকম একটা কোন ক্যাটাগরির ফোন পড়ে সেই ক্যাটাগরি থেকে সে কি করে অটোমেটিক ইমেজটা নিয়ে নেয়। আপনি বলবেন এই ইমেজটা নাও, এখন ও যখন রান করবে অ্যাপ্লিকেশন তখন দেখবে যে আমার এই ফোন কোন ক্যাটাগরি, তখন ওই ফোল্ডার থেকে সে ওই ইমেজটা নিয়ে নেবে। ওকে, এখন এই মিটম্যাপের মধ্যে সাধারণত আমরা কি রাখি, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশনের আইকন। এই যে আইকনটা দেওয়া হয়েছে এটা আপনার কিসের, অ্যাপ্লিকেশনটা যখন ফোনে রান করেন দেখবেন এই অ্যাপ্লিকেশনটা ফোনে রান করেন যখন, তখন এই আইকনটা হলো এটা। এই যে দেখেন আমার একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে না এখানে, এই অ্যাপ্লিকেশনটা আইকন এটা, আর আপনি চাইলে আইকনটা চেঞ্জ করতে পারেন, এটা অবশ্যই আবার ডিফল্ট ওই আইকনটা দেওয়া থাকে। ওকে, তাহলে আমি কি সমস্ত আইকনগুলো এখন এই যে ড্রয়েবল একটা, এখন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেখানে মাল্টিপল স্ক্রিনের জন্য সাপোর্ট দিবেন, তাহলে প্রত্যেকটা ড্রয়েবল কিভাবে আপনাকে তৈরি করে নিতে হবে, এর মধ্যে আপনি অ্যাপ্লিকেশন আইকন রাখবেন, বাট অ্যাপ্লিকেশন অন্য কোনো ইমেজের জন্য আপনাকে ড্রয়েবল তৈরি করে নিতে হবে। এখান থেকে ড্রয়েবল তৈরি করে নিতে হবে, ওই রকম সাইজের ড্রয়েবল আপনাকে তৈরি করে নিতে হবে। আগে অ্যান্ড্রয়েড এটাকে তৈরি করে দিতে এখন আর দেয় না, কারণ ইউজাররা যেটা চায় সেটা তৈরি করে নেওয়ার জন্য। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ফাইল না ডিরেক্টরি, এখানে কোড তৈরি করতে হবে।
আপনার অ্যাপ্লিকেশনটা মাল্টিপল ডিভাইসে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে যে ডিভাইসের সাপোর্ট লাগবে সেই ডিভাইসের ফোল্ডার তৈরি করে সেই ডিভাইসের রিলেটেড ইমেজগুলো স্ক্রিন রেজোলিউশন ইমেজ আপনাকে ওই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। লেআউট তৈরি করে কাস্টম লেআউট না, কাস্টম লেআউট না, আমি ইমেজ এছাড়া ইমেজটাকে রেসপন্সিভ বানানো। একদম এক মিনিট আমি পড়ি, আমি একটু বুঝাই, তারপরে লাস্টে সবাই প্রশ্ন করে। এর মধ্যে প্রশ্ন করলে না আরো 10 জনের বুঝতে সুবিধা, একটা জিনিস শেষ হোক তারপরে সবাই প্রশ্ন করেন, সেই জিনিসটাও ভালো হয়। এক নম্বর হলো এরকম আমি ফোল্ডার তৈরি করতে পারি মাল্টিপল ডিভাইসে ডিজাইন করার জন্য। দেখছে একটা অ্যাপ্লিকেশন, তবে কি ইমেজগুলোর নেম সেম হইতে হবে। আপনি যখন রিসোর্সে কোনো ইমেজ ইউজ করবেন তখন একটা নাম ইমেজ ইউজ করবেন, একই নামের ইমেজ বিভিন্ন ফোল্ডারে থাকবে। এখন অ্যাপ্লিকেশন যখন রান করবে তখন ওই ফোল্ডার থেকে ওই ইমেজটা নিবে। ওর স্ক্রিন সাইজ, স্ক্রিন রেজোলিউশনের উপর ডিপেন্ড করে যে ফোল্ডারটা ওর জন্য পারফেক্ট ওই ফোল্ডার থেকে ইমেজটা নেবে। এইভাবে আপনি HDPI শুধু যে তৈরি করবেন তা না, NDPI, XSDPI, ড্রাইবল হাইফন ড্রাইবল, SSDPI এরকম বিভিন্ন সাইজের ফোল্ডার বানাই আপনি তার মধ্যে ওই রিলেটেড ইমেজ রাখবেন। তাহলে আপনার কি হবে, আপনি যদি একটা ইমেজ তৈরি দেন তাহলে কি হবে, দেখাচ্ছে যে বড় ফোনে খুব ভালো দেখাচ্ছে, ছোট ফোনে গিয়ে ইমেজটা খারাপ দেখা যাচ্ছে। একে বলা হয়, এই প্রসেসটাকে সবাই আসলে সহজে মাল্টিপল মানে কি বলা হয়, মাল্টিপল ডিজাইন বা মাল্টিপল ফোন সাপোর্টেড ডিজাইন করা, যে আমার সমস্ত ফোনে মোটামুটি আমার অ্যাপ্লিকেশনটা চলবে, ডিজাইনটা ভাঙবে না, হ্যাঁ কম্পিটিটিভিটি যোগ করবে। এই জন্য আপনাকে বিভিন্ন ফোল্ডার তৈরি করতে পারেন। আর এই শুধু ড্রয়াবল ফোল্ডারের মধ্যে কোনো ইমেজ রাখলে সবাই পাবে, একবারই পেয়ে যাবে, কারণ এটা কোনো ভাগ করে দিন না, আপনি কমান্ডে সবাই দিচ্ছেন, সবাই পাবে। সো এইভাবে আপনাকে এই ফোল্ডারগুলো ইউজ করতে হবে আপনাকে মাল্টিপল স্ক্রিন সাইজে ডিজাইন করার জন্য, বা রেসপন্সিভ ডিজাইন যেটা আমরা বলি সেটাকে করার জন্য এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনি এখানে সে ছোট ফোনে যে একটা ইমেজ এখানে দিবেন, সেই ইমেজটা ছোট ফোনে যেটা পাবে বড় ফোনে সেই ইমেজটাই পাবে। ও আচ্ছা আচ্ছা। আর এইটা করলাম এইটা করলাম তার মানে এই না যে আমি এখানে 3টা ফোল্ডার আছে কিন্তু আমি একটা ফোল্ডারে একটা ইমেজ রাখছি আরগুলোতে আমি ইমেজ রাখি নাই, তাহলে কিন্তু সে যখন যে ফোনে রান্না করবে ওখান থেকে ইমেজ নেবে। আপনাকে একই নামে যখন ডিফারেন্ট জায়গায় ইমেজ রাখবে তখন ও ডিসিশন নিবে যে এই ইমেজটা আমার স্ক্রিন সাইজ এইটা, আমার রেজোলিউশন এইটা, তাহলে আমাকে ইমেজটা এই ফোল্ডার থেকে নিতে হবে। কোথাও বলে দিতে হবে না, ও অটোমেটিক্যালি চিনবে। আমাকে ইমেজের নামটা দিব, একটা স্ক্রিনে ডিজাইন করবো সেখানে একটা ইমেজের নাম দিব, সে ওই ইমেজটাকে কোন ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে নিবে। তাহলে আমি আবার নতুন করে ড্রয়ারটা কেন বানাই না, আমি ওই কমনটা কেন নিলাম? ওকে, ভ্যালুস ফোল্ডার আছে, ভ্যালুস ফোল্ডারসের মধ্যে থাকে কালার আছে, ডাইমেনশন আছে, স্ট্রিং আছে, স্টাইল আছে, চারটা এক্সএমএল ফাইল আছে। ওকে, কালার ফোল্ডারের মধ্যে আমার অ্যাপ্লিকেশনের বিভিন্ন কালার যেগুলো ইউজ করা হবে সেইগুলো এখানে রাখতে হবে। আপনি কালারগুলো এখানে না রেখেও ডাইরেক্ট এখানে দিতে পারেন। কালার দিতে গেলে, কালার কোড দিতে গেলে দিতে হবে এইভাবে, একটা হ্যাশ চিহ্ন আসবে আর একটা কালার কোড হলো কয়টা, একটা কালার কোড 6টা, যেগুলো একটা কালার দিতে গেলে মিনিমাম কয়টা লাগে, 6টা। হ্যাঁ, 3টাতে কালার হবে না, না 3টা 4টা 6টা হলে ফটোশপে সবকিছু 6টা ধরে, এটা একদম কালারের একটা রুলস। আপনি যেখানে ইউজ করেন না কেন 6টা, HTML ইউজ করেন যেখানে ইউজ করেন না কেন 6টা কালারে থাকে। কালার কোডটাকে তাহলে মাথায় রাখতে হবে। আপনি ফটোশপ যেখানে আপনি যে কালার ইউজ করেন এটা মাথায় রাখার মতন কিছু। ওকে, 2 নাম্বার আমরা আসি ডাইমেনশনটা পরে আসি, লিস্টিং এ আসি। আমার অ্যাপ্লিকেশনে যেসব হার্ড কোডের লিস্টিং থাকবে, আমার অ্যাপ্লিকেশনে যেসব হার্ড কোডের লিস্টিং থাকবে, দেখা যাচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনে একটা টাইটেল বা হিসাবে না হার্ড কোডের লিস্টিং বলতে আমি ধরুন একটা অ্যাপ্লিকেশন ওপেন করি, দেখেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, এখানে যে ইমেল লেখাটা এটা হার্ড কোডের দাও, এই পাসওয়ার্ড লেখাটা হার্ড কোডের দাও, তারপরে সাইন আপ লেখাটা হার্ড কোডের মানে ফিক্স বলে না, এটা তো চেঞ্জ হবে না।
নট এ মেম্বার সাইন আপ নাও, এটাও কি হার্ড করে লেখা না? তাহলে এই যে হার্ড করে লেখা, এই লেখাগুলো আপনাকে কি এই যে ভ্যালুগুলো এগুলো কুশে রাখতে হবে, স্ট্রিং এ রাখতে হবে। ওকে, স্ট্রিং এ ডাইরেক্ট আপনি এখানে লিখতে পারেন, এখানে ডাইরেক্ট লিখতে পারেন, স্ট্রিং এ রাখতে পারেন। ডাইরেক্ট লিখলে কি সুবিধা, আপনাকে যদি ইমেল লেখাটা 5 জায়গায় লিখতে হয় তাহলে 5 বার লিখতে হবে, আর স্ট্রিং এ রাখলে একবার লিখে আপনি শুধু রেফারেন্স গুলো অ্যাড করে দিতে পারেন। এটা স্ট্রিং ইমেল। ওকে স্যার লগইনটা করতে কিসে লেখা? এটা আমরা পরে শিখবো, আমরা এটা দেখাচ্ছি না, আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা যেটা করেন আগে ক্লাস শেষ মানে এই হলো, তারপর জিজ্ঞাসা করেন সেগুলো নিয়ে আবার। ওকে, আমরা স্ট্রিং এর ভিতরে এইভাবে লিখবো। মানে স্ট্রিং এর মধ্যে কোনো কিছু লেখার নিয়মটা কি? স্ট্রিং এটা প্রথমে এইভাবে শুরু হবে, একটা স্ট্রিং এর এস, আমরা যে স্ট্রিং বড় হচ্ছে না ওই স্ট্রিং না, ওই স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এর কোনো নেই। স্ট্রিং, তারপরে আপনার একটা নাম আইডেন্টিফায়ার, ওই স্ট্রিং এর স্ট্রিং এর মধ্যে আমরা তাহলে ওই লিখলাম যে ইমেল, এই লেখাটা কিন্তু শো করছে, ওই লেখাটা শো করে দিলাম ইমেল আইডি। এই লেখাটা আমি যখন এই ইমেল লেখাটা আমার এক্সাম্পল ডিজাইনের মধ্যে কোথাও দিব, তখন এই লেখাটা কোথায় চলে যাবে, ওই জায়গায় ইমেল লেখাটা দেখাবে, ইমেল আইডি লেখাটা দেখাবে। ওকে, আমরা কিভাবে যোগ করতে হয় এটাও দেখবো, বাট আমরা এভাবে দিতে পারি। ওকে, স্টাইল, স্টাইলটার মধ্যে আমার অ্যাপ্লিকেশনের থিম, আমরা মোবাইলে বা কম্পিউটারে কি করি, থিম অ্যাড করি না, যে আমার অ্যাপ্লিকেশনের থিম হবে কি, প্রত্যেকটা ফোল্ডারের কালার কি হবে, প্রত্যেকটা ইমেজের সাইজ আইকন কেমন দেখাবে, আমার লেখাগুলো কেমন দেখাবে, একটা পুরো অ্যাপ্লিকেশনের। আমরা কিন্তু একটা জিনিসের থিম অ্যাপ্লাই করি, আমরা যখন একটা কম্পিউটার থিম অ্যাপ্লাই করি মানে কি আমার প্রত্যেকটা ফোল্ডারের দেখতে একই রকম চলে আসে, সবকিছু একই রকম আসলে একই ক্যাটাগরি সবকিছু এখানে থিম অ্যাপ্লাই করা হয়। যে আমি আমার অ্যাপ্লিকেশনের থিম অ্যাপ্লাই করলাম, যে এর কালার কি হবে, এর এই কালার কি হবে, এই কালার হবে, সমস্ত কিছু কি হবে সেই অনুসারে আসবে। ওকে, কিন্তু বাইরে করে বাই ডিফল্ট এটুকান থাকে, আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। থিমের যদি রিলেটেড কোনো কিছু অ্যাড করা লাগে তাহলে এখানে অ্যাড করতে হয়। তাহলে ওই যদি কালার দিই আর যদি থিমের কালার দিই তাহলে কোনটা কাজ করবে? কোন থিমের কালার আপনি এইখানে থিম ডিফাইন করবেন, সেটা অ্যান্ড্রয়েড নিবে, আপনি তো আবার ওইখানে দিতে পারবেন না, তাহলে তো এটা কাজ করবে না। যেগুলো একটা কাজ করবে, দুইটা আপনাকে কাজ করবে না। একটা কাজ করবে, হ্যাঁ, দুইটা তো একসাথে কাজ করবে না। একটা কাজ করবে। অ্যাকচুয়াল থিম আমরা যখন শুরু করি সব থিম দিয়ে শুরু করে, এখান থেকে নিয়ে নেয়, আপনি ওইখানে কখনো কিছু দেওয়ার অপশন থাকে না। আপনি আলাদা করে থিম ইনস্টল করতেছেন, এটা ফিক্স রিসোর্স স্টাইল মানে আমার অ্যাপ্লিকেশনের দেখতে কেমন হবে তার একটা ইনিশিয়াল দিয়ে দিলাম এখানে, এটাকে আমি ইউজ করতে পারি। ওকে, ওকে, ডাইমেনশন, আমরা যে অ্যাপ্লিকেশনের ডাইমেনশনটা ইউজ করব কেন, আমরা অ্যাপ্লিকেশনের যে মার্জিন পেডিং দেই, যে এইটা এই টেক্সটটা এত পিক্সেল মার্জিন থাকবে, এত পিক্সেল হাইট থাকবে, এত ওয়াইড থাকবে, এই যে জিনিসগুলো এগুলো আমরা চাইলে কি করতে পারি, আমরা হার্ড কোডেড ভাবে লিখে দিতে পারি, আর না চাইলে আমরা এখানে লিখে এটা রেফারেন্স এখানে ইউজ করতে পারি। রেফারেন্স ইউজ করলে সুবিধা একটাই, বারবার আপনাকে রিপিট করতে হবে না কোনো কিছু। ওকে, আর অলরেডি ম্যানিফেস্ট কি এটা বলছি। ওকে, এই হলো টোটাল ফোল্ডার স্ট্রাকচার। ওকে, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, বিল্ড করে নেবেন। ওকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমরা আগে যখন ইক্লিপসে ডেভেলপমেন্ট করতাম তখন এই জিনিসগুলো ম্যানেজ করতাম সব অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে, এই জিনিসটা সব অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে ম্যানেজ করতাম। এখন সেইটাকে কি করছে, অ্যান্ড্রয়েড আলাদা একটা ফাইলে দিয়ে দিছে। ওকে, এর ভিতরে কি থাকে দেখেন, আপনার অ্যাপ্লিকেশনের আইডি থাকে, এখানে এই যে অ্যাপ্লিকেশন আইডি মানে আপনার ইউনিক প্যাকেজ নেম, ওই যে ফার্স্টে তৈরি করার সময় একটা প্যাকেজ নেম দিছিলাম না, হ্যাঁ এই প্যাকেজ নেম হচ্ছে, হ্যাঁ এখান থেকে প্যাকেজ নেম চেঞ্জ করা যায়। না, অনেক জায়গায় ম্যানুয়ালি বসে চেঞ্জ করতে হবে। প্রথম যখন শুরু করেন তখন আপনি যেটা দেন সেটা ওরা সব জায়গায় নিয়ে নেয়, কিন্তু একটা কোনো কিছু চেঞ্জ করে অনেক জায়গায় ম্যানুয়ালি বসে চেঞ্জ করতে হবে আপনাকে, নিয়ে নেয় না ওটা। ওকে, এখানে কি আমরা বলছিলাম যে মিনিমাম কত থেকে আমার অ্যাপ্লিকেশনটা চলবে,
আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি তখন দিয়ে দেই না, এইটা মিনিমাম এসডিকে, এটা টার্গেট মানে কততে আমার টার্গেট মানে কত লাস্ট ভার্সন পর্যন্ত সবাই সাধারণত লাস্ট ভার্সনটা টার্গেট করে। ওকে, একটা ভার্সন কোড, ভার্সন নেম, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। কারণ আপনি অ্যাপ্লিকেশন প্রথমে একটা আপলোড করেন গুগল প্লে স্টোরে, কিছুদিন পরে বলেন না গুগল প্লে স্টোরে দেখায় না, দেখছেন কখনো নিচে 1.2 ভার্সন, 1.3 ভার্সন, 1.5 ভার্সন গুগলের জিনিসগুলো থাকে, দেখছেন কখনো? ওই যে ভার্সন কোড, এখানে ভার্সন কোড বা ভার্সন নেম আমাকে প্রত্যেকবার নতুন করে করে আপডেট দিতে গেলে একটা করে ভার্সন বাড়ায় আবার দিতে হবে। কখনো লোয়ার ভার্সনে যাওয়া যাবে না, সবসময় আপার ভার্সনে যাইতে হবে, নাহলে গুগল প্লে স্টোর এটাকে নিবে না, মানে একই ভার্সন থাকলে গুগল নিবে না। আপনি একা একটা আপলোড করছেন, একই ভার্সনে একটা আপলোড করতে হবে না, আপনাকে ভার্সনটাকে আপডেট দিতে হবে। আলাদা ভার্সনে সেম নামে দিতে পারবো না, আলাদা ভার্সনে সেম নামে দেন, সেইটাই তো আমাদের ভার্সনটা ইউজ করা এই জন্য। আমরা যেটা বলি কি ফায়ারফক্সে এত নম্বর ভার্সন চলছে, অ্যান্ড্রয়েডে এত নম্বর ভার্সন চলতেছে, আমার অ্যাপ্লিকেশনের ভার্সন এটা। ওয়ান পরিবর্তন কিছু দেওয়া যায়? হ্যাঁ, আপনি শুরুতে 100 দিয়ে শুরু করতে পারেন, এটা হলো আপনার ইচ্ছা। মানে আপনি যে কোনো কিছু দ্বারা তারপরে কি আমরা লোয়ার দিকে না, আপনি আমি ওকে, আরেকটা দেখেন জিনিস হলো ডিপেন্ডেন্সি। ওকে, ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সি জিনিসটা হলো আমার অ্যাপ্লিকেশনের অনেক সময় অনেক রকম লাইব্রেরি বলেন বা আমার অ্যাপ্লিকেশনটা আমি তৈরি করতেছি এত ভার্সনে, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা লোয়ার ডিভাইসে চালানোর জন্য সাপোর্ট দরকার। ডিপেন্ডেন্সি মানে কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে, এই যে লাইব্রেরি বা কোনো কিছু ডিপেন্ড করা দরকার, এইগুলো সবগুলোই ডিপেন্ডেন্সির ভিতরে যোগ করতে হবে। আমার অ্যাপ্লিকেশন কোনো একটা থার্ড পার্টি জিনিস ইউজ করে রান করবে, ধরেন আমার অ্যাপ্লিকেশনে এমন কোনো একটা ফাংশন আছে যেটা কি করে, কেউ একটা লাইব্রেরি বানায় রাখছে বা কেউ একটা সোর্স কোড বানায় রাখছে, সেইটাকে আমার অ্যাপ্লিকেশন ইউজ করলে সুবিধা হয়, তখন এই যে ডিপেন্ডেন্সি সবকিছু এখানে যোগ করে দিতে হবে, তাকে বলে দিতে হবে যে আমি এই ডিপেন্ডেন্সিগুলো ইউজ করতেছি, আদারওয়াইজ আপনার ওই ডিপেন্ডেন্সিটা সহজে কাজ করবে না। যেমন আমি এখানে অ্যান্ড্রয়েডের একটা ডিপেন্ডেন্সি ইউজ করতেছি, কত অ্যাপ কম্প্যাক্ট 7, যেটা আমাকে সুবিধা দিচ্ছে কি আমার অ্যাপ্লিকেশনটা আমি টার্গেট করতেছি মাসপরতে চলবে, বাট আমি চাইলেও আমি এটাকে 2.3 তে চালাতে পারবো। সেই যে ক্যাপাবিলিটি, আমার এই অ্যাপ্লিকেশনটা 2.3 তে চালাতে গেলে সেই ডিপেন্ডেন্সি যে ক্যাপাবিলিটি তৈরি করবে সেটাকে আমাকে এটা করে দিচ্ছে। যেটা এখন চলতেছে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সো এটাকে ডিপেন্ডেন্সি বলে। আমাকে কোনো কিছু যোগ করতে হলে সবকিছু এখানে ডিপেন্ডেন্সিটা যোগ করতে হবে। ঠিক, ফার্স্ট